শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। প্রথমেই একটি শোকের সংবাদ দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। আজকে মিরপুরে কেমিক্যাল গোডাউন, সেই সাথে একটি গার্মেন্টস প্রিন্টিং কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এখনও সে আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। সবচেয়ে দুঃখের খবর, শোকের খবর হলো এই আগুনের ঘটনায় 16 জন মানুষ তাদের জীবন হারিয়েছেন। এই যাদের জীবন চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক, যদিও আজকে আমরা আলোচনায় সেই বিষয়গুলো আনবো, আগুনের ঘটনা কেন ঘটে, কেন বা সেই সিকিউরিটি পাওয়া যায় না, কেন আগুন ঘন ঘন ধরে প্রতি বছর শীতের সময়, সে বিষয় নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। যদিও আজকে আমরা আলোচনার বিষয় যে বিষয়টা রেখেছি সে বিষয়টি একটু আলোকপাত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকার 7 সরকারি কলেজের পথচলা মোটেও নির্বিঘ্ন ছিল না। তাই এই 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিগত 8 বছর ধরে সড়ক, রেলপথ অবরোধ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 5 আগস্টের পর 7 কলেজের আন্দোলন আরও বেগবান হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে এই 7 কলেজকে নিয়ে সরকার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয়। নাম দেওয়া হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়। এরপর থেকে নতুন সংকট তৈরি হয়। একটি পক্ষ এই অধ্যাদেশ প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে শিক্ষার্থীদের এক অংশ, একইভাবে দ্রুত অধ্যাদেশ জারি করার দাবি নিয়েও আন্দোলনের নামে অন্য পক্ষ। আজকেও আন্দোলন হয়েছে। এ নিয়ে আন্দোলন এখন একটা সহিংসতার দিকে গড়াচ্ছে। সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রকে মারধর এবং একজন শিক্ষককে হেনস্থা করার অভিযোগ ওঠে। প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিসিএস, সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভবিষ্যৎ কি, সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজ এবং আলোচনা করব। এবং সেই কারণে আমরা আলোচনার বিষয় আজকে নির্ধারণ করেছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ পক্ষ বিপক্ষ। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শওকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। শওকত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আবুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। শওকত হোসেন, দুঃখিত, আবুল কালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বলছিলাম দর্শক, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ পক্ষ বিপক্ষ, সেই বিষয়ে আলোচনা হবে মিরপুরের সেই ঘটনা, আগুনের ঘটনা নিয়েও। দর্শক, আমরা একটু আলোচনায় ঢুকতে চাই। প্রথমে যেতে চাই শওকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। জনাব শওকত হোসেন, এই যে শিক্ষার্থী, বিশেষ করে ঢাকা 7 কলেজ, যেগুলো কি বলা হয় একেবারে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সরোয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ ও তিতুমির কলেজ, এই কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল এবং তারা সেই অধিভুক্ত অধীন থেকে মুক্ত হয়ে একেবারে স্বকীয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা যাওয়ার জন্য আন্দোলন করেছে দীর্ঘদিন, বিগত 8 বছর। এই সরকার সময় তো আরো বেশি আন্দোলন করে দেখেছি আমরা। এরপর সিদ্ধান্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো। এখন এই অধ্যাদেশ নিয়ে আসলে একটি পক্ষ কেন অধ্যাদেশকে প্রত্যাখ্যান করছে, আবার কেউ কেউ দ্রুত অধ্যাদেশ জারি করবার জন্য কথা বলছে। আসলে সমস্যাটা কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে। আমি মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে শুরু করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের চ্যানেল এস পরিবারকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটি টপিকে আজকে আলোচনা হচ্ছে। আমি যদি একেবারে সংক্ষেপে একটা ওভারভিউ করি, তাহলে আপনার জানার কথা যে বড় বিশ্ববিদ্যালয়গুলোর উপরে চাপ সৃষ্টি কমানো, তারপরে সেশন জট কমানো এবং উচ্চশিক্ষাকে বিকেন্দ্রীকরণের জন্য 1992 সালে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এরপর এই যে 7 কলেজ, যেটা আলোচিত 7 কলেজ সহ সরকারি কলেজগুলো সব বিভিন্ন অঞ্চলের কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। সেভাবে চলছে। 2017 সালে কোনো প্রকার গবেষণা এবং সমীক্ষা ছাড়াই এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে দেওয়া হয়। এইখানে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছে এবং এই সমস্ত কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তাদের মধ্যে ইগো প্রবলেমের কারণে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় এবং স্বভাবতই ঢাকার যে সমস্ত 7টি কলেজ, এই 7টি কলেজের শিক্ষার্থীরা তাদের আত্মসম্মান বোধে লাগে এবং তখন থেকেই কিন্তু শুরু হয়েছে তারা ঢাকার অধিভুক্ত ইউনিভার্সিটির অধিভুক্ত থাকতে চায় না, তারা এখান থেকে বের হতে চায়। এবং সেই দাবির প্রেক্ষিতে আপনি যেটি বলছেন 8 বছর ধরেই, 17 সাল থেকেই মোটামুটি স্টুডেন্টরা এই আন্দোলন করছে। তারা ঢাকা অধিভুক্ত চায় না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হতে চায়।
তো এইখানটাতে বিগত সরকার 2022 সালে কিন্তু তাদের যে দাবি এটি কিন্তু আন্দোলনের প্রেক্ষিতে আমলে নিয়েছিল এবং 2023 এবং 24 সালের মাঝামাঝিতে সরকারের উচ্চ পর্যায়ে একটা আলোচনা হয় এই এদেরকে কি করা যাবে এই 7টি কলেজ নিয়ে। তো সেখানে একটি উচ্চ পর্যায়ের কমিটিও ছিল, সেই কমিটিও বলা হয়েছিল যে আপনারা এই 7টি কলেজ নিয়ে কি করণীয় সেটিকে নির্ধারণ করেন। তো এর মাঝে আমি বিসিএ জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আমরা তৎকালীন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলাম, সরকারের সাথে কথা বলেছিলাম যে কোনো প্রকার গবেষণা ছাড়া এই 7টি কলেজকে এখানে দেওয়া হয়েছে, আবার কোনো গবেষণা ছাড়া নতুন কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এটি মোটেও যৌক্তিক হবে না। বরং একটি গবেষণা করা যেতে পারে, অংশীজনের অংশগ্রহণে টকশো করা যেতে পারে, আলোচনা সভা করা যেতে পারে, ওয়ার্কশপ করা যেতে পারে, এরপর সিদ্ধান্ত নেয়। তো সরকার সেটি ভেবেই বোধহয় তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তো এর মধ্যে চলে গেছে 5ই আগস্টের পরে আবার পরিবর্তিত পরিস্থিতির শিক্ষার্থীরা কিন্তু আবার সেই আন্দোলনে সেটি ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। এখন আপনি যেটি বলছিলেন যে 7 কলেজ নিয়ে আসলে অধ্যাদেশ যেটি জারি হয়েছে সেটা একটি পক্ষ পক্ষে একটি পক্ষ বিপক্ষে কেন? আমি মনে করি যে যে অধ্যাদেশটি জারি হয়েছে এবং তার উপরে কিন্তু মতামত চাওয়া হয়েছে, আপনি খেয়াল করেছেন, প্রায় 6,000 মতো মতামত। আমি আপনার একেবারে প্রথমেই আপনার মাধ্যমে আমি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা এর সাথে যুক্ত তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি, তারা অংশীজনের মতামত চেয়েছেন। যদিও এখানে একটু গ্যাপ আছে, গ্যাপটি যদি আমি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এই যে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে এখানে ইউজিসির পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির সদস্য ছিলেন 5 জন। তাদের কার্যপরিধি নির্ধারিত ছিল যে তারা কি করবেন। তাদের কার্যপরিধির মধ্যে প্রথমটি ছিল হলো মতামত সংগ্রহ এবং অধিভুক্ত কলেজগুলোকে সমস্যাগুলির বিষয়ে 24 অক্টোবর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির মতামতের সংগৃহীত তথ্যাবলী পর্যালোচনা করবে। দ্বিতীয় ছিল 7 কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে কলেজগুলির স্বাতন্ত্র্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তর প্রক্রিয়া নির্ধারণ এবং বিকল্প সমূহ বিবেচনা করা। তৃতীয় ছিল উপরোক্ত প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য প্রয়োজনীয় খসড়া বিধান সংবিধি প্রণয়ন করা। এটি যেটি হয়েছে, কিন্তু মাঝখানে যে 2 নম্বর যেটা আমি বললাম যে এই নতুন একটি কাঠামো তৈরির যে প্রক্রিয়া সেইখানে এবং তার বিকল্প কি হতে পারে সেটি কিন্তু করা হয়নি। এইখানে একটি গ্যাপ রয়ে গেছে, যে এইখানটিতে এখন যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন বা অংশীজন বিভিন্ন তারা এখানে প্রশ্ন তুলছেন যে এই যে জায়গাটি বিকল্প বিবেচনা করার সুযোগ ছিল সেটি না করে সরাসরি অধ্যাদেশ কেন জারি করতে গেল? এখানে একটা প্রশ্ন যুক্ত হলো কিনা যে নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত করার আগে অধিভুক্তি বাতিল করে দেওয়া, এখন তারা কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে? এখন যারা শিক্ষার্থী তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের অধিভুক্তি বাতিল হয়ে গেছে, এখন তারা কি স্বকীয় প্রতিষ্ঠান বা যদি বলি ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ পরিচয় দিবে নাকি কোন বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিবে, কোনটা দিবে? নতুন করে জটিলতা তৈরি হলো কি? অবশ্যই এটা একটি জটিলতা তৈরি হয়েছে এবং আপনি দেখেছেন শুধু ওই জায়গাটিতে নয় যে শিক্ষার্থীরা 2023-24 এবং 24-25 শিক্ষাবর্ষে যাদেরকে ভর্তি করা হয়েছে তাদেরকে বলা হয়েছে এই অধ্যাদেশের মধ্যেই এই 2 সেশনের শিক্ষার্থীরা এই সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। এরপরে 2025-26 এসে শিক্ষার্থীরা আসবে। তো এখানে যে আপনি বলছিলেন যে এই অধ্যাদেশে তাদের ওই পরিচয় সংকট তো থাকছেই, এই অধ্যাদেশের প্রেক্ষিতে যেটি করা হয়েছে সেখানে যে সংকটটা তৈরি হয়েছে কয়েকটি, আমি যদি একটু বলি যে এই অধ্যাদেশের মোটা দাগে সংকটগুলো যদি আমাদের একেবারে আমি মোটা দাগে বলছি যে বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে এই 7টি কলেজের কথা বলা হয়েছে যে এই ক্যাম্পাসগুলো ক্যাম্পাসের অবকাঠামোগুলো ব্যবহার করা হবে এবং সেখানে সময় নির্ধারণ করা হয়েছে 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই কলেজগুলোর মধ্যে তিতুমির কলেজ এবং ইডেন কলেজ বাদে সবগুলো কলেজে কিন্তু ইন্টারমিডিয়েট আছে। তো ঢাকা কলেজের কথাই যদি বলি, ঢাকা কলেজে কিন্তু ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় 8:30 থেকে 12টা পর্যন্ত ক্লাস চলে, রেগুলার ক্লাস। এরপরে তাদের প্র্যাকটিক্যাল থাকে। এরপরে এই সমস্ত কলেজগুলোতে কিন্তু অনার্স মাস্টার্সের শিক্ষার্থীরা আছে প্রায় 2 লাখ এই 7 কলেজে। তাহলে 1টা পর্যন্ত 12টা পর্যন্ত যদি ইন্টারমিডিয়েটের ক্লাস চলে, প্র্যাকটিক্যাল চলে, এরপরে যদি অনার্স মাস্টার্সের ক্লাস হয়, তাহলে নতুন যে অধ্যাদেশ 1টা থেকে 7টা পর্যন্ত করা হচ্ছে এই শিক্ষার্থীরা কখন ক্লাস করবে যারা এখন ভর্তি হয়ে আছে? এটি একটি বড় প্রশ্ন। এই যে সময়ের একটি একই অবকাঠামো ব্যবহার করবে। শিক্ষকদের ক্ষেত্রেও সেম,
শিক্ষকরা কাজ শিক্ষকদের করছেন, তখন দায়িত্ব বেড়ে মানে টাইমিংটা বেড়ে যাচ্ছে কিনা, টাইমিংটা তাহলে যে সকাল 8টায় আসবেন আবার যাবেন 7টায় এরকম? সকাল থেকে না, এখানে কিন্তু বলা হচ্ছে এই শিক্ষক কিভাবে নিয়োগ হবে সেটি বিশ্ববিদ্যালয়ের যে বিধিমান সেটা এডুকেশন ক্যাডার যারা আছেন তাদের ক্ষেত্রে তারা সংকীর্ণ, তাদের কর্মপরিধি সংকীর্ণ হয়ে যাচ্ছে, তাদের পদগুলো বিলুপ্ত হয়ে যেতে হবে, এই সংখ্যা থেকে কিন্তু তারা কথা বলছেন। এখানে আমি একটু পরে আসি। এরপরে দেখেন এখানে এই সমস্ত কলেজের স্থাবর অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করার অধিকার কিন্তু বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে। আবার বলা হচ্ছে যে অধিভুক্ত ঢাকা মহানগরের 7টি কলেজের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্যাম্পাসের পরীক্ষাগার সহ সমজাতীয় সুযোগ সুবিধা প্রয়োজনের শর্ত সাপেক্ষে ব্যবহার করতে পারেন। এই জায়গাটিতে শিক্ষার্থীরা যারা এটি চাচ্ছে না, তাদের বক্তব্য হচ্ছে যে আমারই প্রতিষ্ঠান, আমার অবকাঠামো, আমি কেন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে শর্ত সাপেক্ষে ব্যবহার করবো? এটা তো আমার জন্য অবারিত থাকার কথা। ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যেহেতু অধ্যাদেশ এখনো জারি করা হয়নি, যেহেতু খসড়া, সেক্ষেত্রে এখন আন্দোলনেরও তো দরকার আছে কিনা, এখন আন্দোলনও দরকার, এখন মতামত দিয়েও তো সরকারকে সহযোগিতা করা যায়। সে প্রশ্নের উত্তর আপনার কাছে জানবো। একটু যেতে চাই আবুল কালাম, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনার কি মনে হয় আসলে, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দীর্ঘদিনের দাবি ছিল 7 কলেজের, তারা সরকার এই শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে ইউনিভার্সিটি করার একটা সিদ্ধান্ত নেয় এবং 5 অক্টোবর সম্ভবত এটা প্রকাশ করে, খসড়া প্রকাশ করে, তা পুরোপুরি অধ্যাদেশ জারি করে নাই। কিন্তু শিক্ষার্থীরা কেন হঠাৎ করে আগ বাড়িয়ে আন্দোলনে যাচ্ছে যে অধ্যাদেশ কেউ জারি করতে হবে দ্রুত, কেউ বলছে অধ্যাদেশ প্রত্যাখ্যান করতে হবে? কেন এটা হচ্ছে? কেন মতামত তো এখনো দেওয়ার সুযোগ আছে, তাহলে হঠাৎ করে এরকম শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা কেন? এবং সেক্ষেত্রে ঢাকা কলেজের আগে যারা প্রাক্তন ছাত্র তারাও আবার 10 দফা দাবি দিয়েছে যে তারা স্বকীয় যে একটা বৈশিষ্ট্য, শেষ স্বকীয় বৈশিষ্ট্য হারাবে, এরকম একটা বিষয়। ঢাকা কলেজের, বদরুন্নেসা মহিলা কলেজের, ইডেন কলেজের অনেক শিক্ষার্থী সে দাবিও জানিয়েছে। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল এস কর্তৃপক্ষকে ধন্যবাদ। যে বিষয়টি আমরা শুনছিলাম আমাদের আরেকজন আলোচকের কাছ থেকে, তো তাতে যেটা আমার মনে হলো যে আসলে আপনি দেখবেন যে আমাদের দেশে আপনি যখন কোনো আন্দোলন শুরু করবেন, দেখবেন যে এটা একটা পর্যায়ে ছিনতাই হয়ে যায়, তার পেছনে আরেকজন চলে আসে। তখন আমি একটা কথা বলি, প্রেক্ষাপট কি এরকম হয়ে যাচ্ছে নাকি? বাংলাদেশ একসময় বলতো মেলার দেশ বাংলাদেশ, এমনকি আন্দোলনের দেশ বাংলাদেশ না, বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যে এই যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে দেশটা আন্দোলনের দেশ হয়ে গেছে। আপনি দেখেন 16 বছর আপনি বঞ্চিত হলেন, আপনার ওইটা নাই, ওইটা লাগবে, এই লাগবে, সেই লাগবে। তো 16 বছর আপনি কোথায় ছিলেন? এখন একটা সরকার আসছে, 1 বছর হয়েছে, এই 1 বছরে যে তার কয়শো আন্দোলন যে সামাল দিতে হয়েছে, এটা সরকার ভালো বলতে পারবে, আমরা পারবো না, আমরা শুধু দেখছি কিন্তু আমাদের কাছে হিসাব নেই। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলন। এখন দেখেন যে এইখানে একটা মতামতের জায়গা আছে। এখানে যখন আন্দোলন শুরু হলো, প্রথমত হচ্ছে যে আমার এই যে 7 কলেজের শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের, এইটা প্রথমে আমার মনে হয়েছে এটা অনৈতিক একটা দাবি। অনৈতিক কেন এটা বলি, যে আপনার সন্তান যখন আপনি পড়তে দেন, ধরেন আপনি ইডেনে দিয়েছেন আপনার সন্তানকে, আপনি তো একটা মেয়েদের কলেজে দিয়েছেন আপনার সন্তানকে, রাইট? সে মেয়ে হিসাবে কেন দিলেন? আপনি ভাবছেন যে আমার সন্তানের জন্য মেয়েদের সাথে আমার মেয়েটা থাকুক, তার জন্য এটা নিরাপদ জায়গা। আপনি বদরুন্নেসা যদি দিয়ে থাকেন, কেন দিলেন? আপনি মনে করছেন যে আমার সন্তানটা এই কলেজে মেয়েদের সাথে মেয়েরা থাকবে, পড়বে, সেইটা যেন নিরাপদ। এইরকমও তো হতে পারে আবার টিকে নাই অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্য কলেজে হয়তো এখানে নাম্বারে বা পরীক্ষায় আসছে, এখানে এরকমও তো হতে পারে। না, সেটা হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমি যখন ফার্স্ট চয়েস করলাম যে আমার মেয়েটাকে আমি ইডেনে দেবো অথবা বদরুন্নেসায় দেবো, তার মানে কি আমার মাইন্ড সেট আপ হচ্ছে যে আমার মেয়েটা মেয়েদের সাথে থেকে পড়ালেখা করবে, এইটা হয়তো তার জন্য অভিভাবক একজন পিতামাতা সত্যি নিরাপদ জায়গা মনে করেন। এখন আপনি এই দাবিটা তুলে প্রথমেই যেটা করলেন, এই যে বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে তাদেরকে এইখান থেকে প্রথমে অভিভাবকের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। ফার্স্ট দাঁড়াতে কি হলো? একটা হলো যে একটা মেয়ে, সে তার ওই যে মেয়েদের কলেজ থেকে বের হয়ে এসে চলে আসলো এখন ছেলে এবং মেয়েদের উভয়ের চলে আসলো। দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু এটা না, এখানে কিন্তু চাকরির সংকটে দেখা যাবে। এখানে ধরেন যে বিসিএস যারা আছেন, তার ক্যাডার যারা এখানে নিচ্ছেন, তারপরে হবে কি জানেন, এখানে দেখবেন যে তাদেরকে বাদ দিয়ে তখন আরো অনেক নিয়োগ হবে, যে নিয়োগটাতে আপনি দেখবেন যে এখানে বিসিএস যারা আছেন তারা কিন্তু এখানে বাদ পড়বেন, বঞ্চিত হবেন। তো এখানে সংকট একটা না, একটা হচ্ছে শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের চাকরির সংকট, আর আরেকটা হচ্ছে যে একজন অভিভাবক যে প্রত্যাশা করেন তাদের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন, একটা রায় দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। এখন কথা হচ্ছে যে এখানে ছাত্রদের মধ্যে 2-3টা গ্রুপ হয়ে গেছে। এখন একটা গ্রুপ মনে করছে যে বিশ্ববিদ্যালয় এটা হয়ে গেলে এটা ভালো হবে, আরেকটা গ্রুপ মনে করছে
যে এটা না হওয়াটাই বেটার। আমি মনে করি যে যারা মনে করছে না হওয়াটা বেটার, আমি তাদের পক্ষেই যুক্তি দেবো। যুক্তিটা এজন্য দিব যে আমি যে দুইটা কথা আপনার বললাম, একটা হচ্ছে শিক্ষকদের চাকরির সংকট, আরেকটা হচ্ছে যে আপনার যে অভিভাবক, আপনি তার রায়ের, তার যে মতামতের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। এবং এইটা কিন্তু একজন শিক্ষার্থীর জন্য কিন্তু এটা হচ্ছে তার জন্য আমি মনে করি যে অনিরাপদ একটা সিদ্ধান্ত। কারণ একটা মেয়ে যখন, একটা ছাত্রী যখন সে মনে করে যে আমি একটা মেয়েদের কলেজে আমি পড়বো, তখন সে তার ওই জায়গাটা কিন্তু সে বেছে নিতে পারে নির্দ্বিধায়, তার একটা চয়েস থাকে, তখন কিন্তু এটা আর থাকবে না। সুতরাং এইটা আমি মনে করি অনৈতিক একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত থেকেই আসলে সরে আসা উচিত সরকার এবং ছাত্রদের। আমি একটু যেতে চাই, যেহেতু শওকত ভাই আমাদের সাথে আছেন, তিনিও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এখানে একটি ঘটনা ঘটেছে ঢাকা কলেজে, যেখানে শিক্ষকদের উপর একটা হেনস্থার বিষয় আসছে। আমার একটা প্রশ্ন আমার এখানে জানা, যে যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা কি এখানে ক্লাস করতে পারবে শিক্ষার্থীরা, নাকি তাদেরকে আবার কলেজ বেছে নিতে হবে? আবার আমাদের দেশে তো অনেক কলেজ আমরা দেখেছি, ঢাকার বাইরেও অমুক কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়, এরকম একটি সাইনবোর্ড দেখেছি। যদি আমি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম সিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়, এরকম কি করা যেত কিনা? মানে বিশ্ববিদ্যালয় থাকতো, ইউনিভার্সিটিও, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও থাকতো, তাহলে তারা এই বিশ্ববিদ্যালয়ের দাবিটা কি জেনে বুঝে করেছে, নাকি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজে একটা বিশ্ববিদ্যালয় হতে পারতো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলছি যে ঢাকা কলেজে যে ঘটনাটি গতকাল ঘটেছে, এটি খুবই দুঃখজনক, নেক্কারজনক, যে ঢাকা কলেজে 200 বছরের ইতিহাসে ঘটেনি। শিক্ষার্থীরা, উত্তেজিত শিক্ষার্থীরা, আমি এখানে বলতে চাই যে কেউ আমাদের শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কোনো দুর্ঘটনা ঘটাতে চাচ্ছে কিনা, উস্কানি দিচ্ছে কিনা, এটা ভেবে দেখার যথেষ্ট অবকাশ আছে। আপনি যে বলছিলেন যে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের বিষয়টি, ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন এই কারণে যে এই ঐতিহ্যবাহী যে কলেজগুলো আছে, ঢাকা কলেজ সহ যেগুলো ইন্টারমিডিয়েট আছে, এটা কিন্তু খুব ইন্টারমিডিয়েটটাই ঐতিহ্য বেশি। এবং ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা এসএসসি পাস করার পর সবার একটা আশা আকাঙ্ক্ষা থাকে, ঢাকা কলেজে পড়ব, মেয়েরা ইডেন কলেজে পড়ব। এক্স্যাক্টলি। তো সেখানে কিন্তু এই শিক্ষার্থীরা এখন পরিচয় সংকটে পড়ে যাবে, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম হয়ে যাবে, ঢাকা কলেজ মুছে সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে। তাহলে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের পরিচয়কে ও তো ইউনিভার্সিটির পরিচয় দিতে পারবে না, তাই না? আবার বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টটা ঢাকা কলেজ যদি থাকে, তাহলে ওরা বিশ্ববিদ্যালয় বলতে পারছে না। এটা পরিচয় সংকট কিন্তু একটি আছে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে যে অধ্যাদেশ নিয়ে যে সমস্যাটি তৈরি হয়েছে, এখানে শিক্ষার্থীরা এক গ্রুপ আছে যারা 2023 এবং 24 শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, তারা ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবে বলা আছে, কিন্তু তাদের ক্লাস নিচ্ছে কারা? ইউনিভার্সিটির টিচাররা কিন্তু ক্লাস নিচ্ছে না। আবার 25-26 শিক্ষাবর্ষে ভর্তি করা হবে, কিছু বিষয় আছে, যেমন আমাদের শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত সরকারি কলেজগুলিতে 39টা বিষয়ে অনার্স মাস্টার্স করা হয়। এই 7 কলেজের মধ্যে অনার্স মাস্টার্স আছে 25টা। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলি আছে, এই 25টি প্রচলিত সাবজেক্ট, যেটি এই 25টি কিন্তু থাকছে না, ঠিক আছে? 17টি থাকছে না, 8টি থাকছে। তাহলে এই যে 17টি সাবজেক্টে যারা কেবল ভর্তি হয়েছে 1-2 বছর আগে, এই ইউনিভার্সিটি কিন্তু ওই সাবজেক্টগুলো নাই। আপনি সংকটটা বোঝেন। 17টা বাদ দিয়ে থাকে আর কয়টা? 8টা থাকে। 8টা কি এটাই? স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস এন্ড হিউম্যানিটিজ, স্কুল অফ বিজনেস, স্কুল অফ ল এন্ড জাস্টিস। স্কুল প্রতিটা স্কুলের ভিতরে কিছু সাবজেক্ট দেওয়া আছে এই অধ্যাদেশের মধ্যে, যেগুলো এক একটা কলেজকে একটা ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেমন স্কুল অফ সায়েন্সের কথা বলা হচ্ছে ঢাকা কলেজকে, এই স্কুল অফ সায়েন্সটা ব্যবহার হবে এখানে ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন মহিলা ক্যাম্পাস, বদরুন্নেসা মহিলা ক্যাম্পাস পরিচালিত হবে। সেখানে যে ম্যাথমেটিক্স, জুওলজি, ডেটা সায়েন্স, বায়োকেমিস্ট্রি, যে সমস্ত সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো এখানে প্রচলিত নয়, এই 17টি সাবজেক্টের স্টুডেন্ট যারা এখন ভর্তি আছে, ওই বিশ্ববিদ্যালয়ে তো ওই সাবজেক্ট নাই, তাহলে তারা কিভাবে ওইখানে সনদ পাবে? একটা কঠিন প্রশ্ন। তারা কোথায় যাবে? একটি সাধারণ অংশের জন্য আমরা শিক্ষক হিসেবে যে সমস্যাটা দেখছি, আমরা শিক্ষা ক্যাডার হচ্ছে টোটাল বাংলাদেশে টোটাল শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ পরিচালনার জন্য। তো সেইখানটাতে কোনো স্থায়ী ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে, কোনো ভুল ত্রুটি থাকলে, সেটি দেখিয়ে দেওয়া, সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া বা সেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ আছে এবং নৈতিক দায়িত্ব আছে আমরা শিক্ষক হিসেবে। আমরা সেই কাজটি করছি। আপনি যদি স্টাডি করেন তাহলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ, এই 7 কলেজের 1 বছর আগেও এখানে ভর্তি হতো 21,000 থেকে 22,000 স্টুডেন্ট। সেখানে ভর্তি করা হচ্ছে, গত বছর ভর্তি করা হয়েছে 12,000।
12,000 ভর্তি হতে পারেনি। আর নতুন যে বিশ্ববিদ্যালয় হলো তাদের যদি 25টা সাবজেক্টে নতুন সাবজেক্ট হয়, তো সেই 25টাতে 100 করে স্টুডেন্টের যদি হয় তাহলে 2,500। তাহলে বাকি যে 19,000 স্টুডেন্ট তারা কোথায় যাবে? পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবে না তো, তারা যাবে কোথায়? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার আর্থিক সঙ্গতি কি সবার আছে? এই সমস্ত কলেজগুলোতে প্রান্তিক অঞ্চল থেকে। আমি আপনার কাছে আসবো বিরতির পরে একটু, যে এই যে 7 কলেজে বিসিএস যে শিক্ষকগুলো আছেন তাদের অবস্থা কি, তারা কোথায় যাবেন? বা বিশ্ববিদ্যালয় যদি হয় তারা কি সেই ক্লাসে, সেই বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো নিতে পারবেন কিনা, সেই বিষয়ে আপনার সাথে আলাপ করবো। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ পক্ষ বিপক্ষে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। আমি একটু বিরতির পর একটু কালাম ভাইয়ের কাছে যেতে চাই। কালাম ভাই, আপনার কি মনে হয় এতগুলো সংকট, এই সংকটের মধ্যেও এই ধরনের একটি অধ্যাদেশ, এতগুলো যে, আমি যদি বলি শওকত হোসেন ভাই এই সংকটগুলো তৈরি ধরলেন, আপনিও ধরলেন যে ওই যে মহিলা কলেজগুলোতে শিক্ষার্থীরা, পুরুষ শিক্ষার্থীরা, তার ছেলেরা ক্লাস করতে পারবে, যেটা আগে তাদের একটা স্বকীয় বৈশিষ্ট্য ছিল। এটা মহিলা কলেজ বললে মেয়েদের কলেজ মনে করতাম, বদরুন্নেসা মহিলা কলেজ বলতে আমরা মহিলা কলেজ মনে করতাম, কিন্তু এখন সেটা আর থাকলো না, স্বকীয় বৈশিষ্ট্য। সেই কারণেই অনেকেই এই 10 দফা আন্দোলন দাবি দিয়েছেন বিভিন্ন শিক্ষার্থীরা। এবং এই এত কিছু সংকটের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যদি বলি অধ্যাদেশ পুরোপুরি জারি করতে বলা হয়, তাহলে কি কি আরো কি কি নতুন নতুন সংকট তৈরি হবে, বা এই সংকটগুলো তার কি মাথায় রাখবে সরকার, না বা তার রাখা উচিত? এখন কথা হচ্ছে যে, দেখেন, আমি প্রথমেই যেটা বললাম যে এটাতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি আমার মতামতের বিরুদ্ধে, আপনি আপনার প্রত্যাশার বিরুদ্ধে কিন্তু আপনি অবস্থান নিয়েছেন। সুতরাং এই যখন আপনি কারো প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান আপনি নেবেন এবং এটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন, তার মানে কি আমি এটা চাচ্ছি না, আমার উপর আপনি এটা চাপিয়ে দিচ্ছেন। এখন আপনি বলেন যে চাপিয়ে দিলে কি হয়? নদীর স্রোত যখন চলে তখন সেই স্রোতকে যদি বাদ দিয়ে আটকানোর চেষ্টা করে, কি হয়? বিকল্প রাস্তা এসে চলার চেষ্টা করে। সুতরাং আমার মনে হচ্ছে যে সরকার এই জায়গা থেকে এটা সরে আসা উচিত, এবং যারা এই কলেজের পক্ষে, ইউনিভার্সিটির পক্ষে যারা আন্দোলন করছেন তাদেরকে এটা বোঝা উচিত যে এই আন্দোলনটা তাদের কিন্তু যথাযথ আন্দোলন না। এটা হচ্ছে দেশের অধিকাংশ অভিভাবক যারা আছেন তাদের মতের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এবং এইটা যদি মতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেটা বাস্তবায়ন করা হয় তাহলে অসংখ্য দেখবেন যে আরো অনেক সংকট দেখা দেবে। বিকল্প ব্যবস্থাটা কি আসলে? না, বিকল্প ব্যবস্থা, তারা তো বিশ্ববিদ্যালয় চায়, হ্যাঁ, এখন তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে আসলো, এখন তাদের উপায়টা না। এখন বিকল্প ব্যবস্থা আমার মনে হয় যে এটা যারা এখানে অভিজ্ঞ আছেন তাদেরকে নিয়ে, শিক্ষার্থী এবং অভিজ্ঞ যারা শিক্ষক আছেন, শিক্ষা নিয়ে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আলোচনায় বসে এইটার একটা সমাধান বের করা উচিত, যাতে করে যারা আন্দোলন করছেন তারাও এটাতে সম্মত থাকেন এবং যারা বিরুদ্ধে আছেন তারাও যাতে এটা সম্মত থাকেন। বিশ্ববিদ্যালয়ের তকমাটাও যেন তাদের থাকে, বিষয়টা এরকম। যদি একটু ছোট্ট করে যদি শওকত ভাই আমাকে যদি বলতে, আমার কাছে বেশি সময় থাকবে না যদিও, এই যে 7 কলেজের শিক্ষকরা কি করেন, যারা তারা তো বিসিএস ক্যাডার সবাই, তারা কি করে, তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে পারবেন কিনা? এক, দ্বিতীয় কথা হলো আসলে বিকল্পটা কি? তারা তো বিশ্ববিদ্যালয় চায়, যেহেতু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছে, এখন তারা তো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তকমাটা তো তাদের লাগবে। বিকল্প পদ্ধতিটা কি, বিকল্প উপায়টা কি? ধন্যবাদ। আসলে শিক্ষকের বিষয়টি যদি আমি বলি, আমরা কিন্তু অনার্স মাস্টার্স লেভেলেই পড়াশোনা করে, সুতরাং বিসিএস এডুকেশন ক্যাডার কর্মকর্তা যারা আছেন, শিক্ষক যারা আছেন, তাদের কিন্তু অনার্স মাস্টার্স ইউনিভার্সিটির স্টুডেন্টই পড়ায়। তো সেখানে নতুন করে এটা না পড়ানোর কোনো সুযোগ নেই। অত্যন্ত যোগ্য এবং দক্ষতা বলেই বিসিএস থেকে কোয়ালিফাই করে আসে, তাই না? প্রশ্ন থাকতে পারে ইউনিভার্সিটির রাজনৈতিক বিবেচনা যারা নিয়োগ, তাদের ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু পিএসসির মাধ্যমে স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তো এখানে সংকটটি হচ্ছে যে শিক্ষার্থীদের জন্যই ক্ষতি, যে এখানে 1400 শিক্ষকের পদ আছে। যদি এইভাবে এই কাঠামোতে ইউনিভার্সিটি হয় তাহলে এই পদগুলো বেশিরভাগ বিলুপ্ত হয়ে যাবে। মোরওভার আরও এই 3টি কলেজ আছে 7 কলেজের মধ্যে, যারা 7 কলেজের মধ্যে 3 কলেজ আছে যেখানে পদ সৃজনের জন্য প্রায় 500 পদ সৃজনের জন্য প্রস্তাব অর্থ মন্ত্রণালয় আছে। তাহলে 14/5/1900 একটা বিসিএসে টোটাল 2000 বা 3000 নিয়োগ হয়। তো যারা লুক্রেটিভ সার্ভিস হিসেবে ক্যাডার সার্ভিসে আসতে চায় তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এই 2000 পদে ক্যাডার সার্ভে যারা স্টুডেন্টরা যারা আছে তারা না বুঝে আন্দোলন করছে, এই জায়গাটি কিন্তু তাদেরই ক্ষতি হচ্ছে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা এখন ঢাকা কলেজে আছি, আমি কখনো ঢাকা কলেজে চাকরি করিনি বা ঢাকাতে চাকরি করিনি, আমরা বাইরে চাকরি আমরা বদলি করে দিয়ে আমরা চলে যাব, কিন্তু আমাদের শিক্ষার্থীদের ক্ষতিটা হচ্ছে, ভবিষ্যতের ক্ষতিটা যেটা হচ্ছে সেটি সেই জায়গাতে আমরা কনসার্ন যে এই যে চাকরির বাজারে বিসিএস ক্যাডার হওয়ার যে স্বপ্ন নিয়ে লালন করে ছেলেরা লেখাপড়া করে সেই জায়গাটি সংকুচিত হয়ে যাবে, এটা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছি। আর আপনি যেটি বললেন যে বিকল্প কি, বিকল্প কিন্তু ওই যে কমিটিটি কাজ করছে ইউজিসি সেখানে কিন্তু বলেই দেওয়া আছে যে এই 7টি কলেজের স্বাতন্ত্রতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ এটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তর করতে হবে। তার মানে এই 7 কলেজের যে স্বকীয়তা আছে এটা বজায় রেখে আলাদা একটা প্রশাসনিক কাঠামো করা যেতে পারে, এই 7 কলেজকে তার অধিভুক্ত করে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু খুব সহজ সমাধান হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে অধিভুক্ত ছিল, হ্যাঁ, মানে একটা বিশ্ববিদ্যালয় করে যাক 7 কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা, সেখানে নতুন বিশ্ববিদ্যালয় নতুন সাবজেক্টগুলো ক্যাম্পাসে কোনো চেঞ্জ হবে, যেখানে এখন যে স্কুল অফ সায়েন্স ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, দরকার তো নাই, এগুলো তার নিজস্ব স্বকীয়, যেটা যারা মহিলা কলেজ তারা মহিলা কলেজে থাকবে, যারা মেয়েরা বা অভিভাবকরাও সেক্ষেত্রে খুশি হতো। আমি একটু এই বিষয় নিয়ে হয়তো বিশদ আলোচনা দরকার, কিন্তু তারপরও আজকে যেহেতু বিশাল একটি ঘটনা ঘটেছে, মিরপুরের মতো একটি কেমিক্যাল গোডাউনে আগুন, সেই সাথে একটি গার্মেন্টস প্রিন্টিং কারখানায় আগুন, এবং সেখানে যদি বলি 16 জন মানুষ এই পর্যন্ত মারা গেছে, বা বলছে কেউ বলছেন বা ফায়ার সার্ভিসের লোক বলছেন আরো মৃত্যুর সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। আমি একটু যেতে চাই কালাম ভাইয়ের কাছে। কালাম ভাই যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, তিনি নিশ্চয়ই অনেক ঘটনাই জানেন। বাংলাদেশের আগুনের ঘটনা ঘটে, আমরা দেখি তদন্ত কমিটি হয়, কেমিক্যাল গোডাউনে আগুন হয়, সেই কেমিক্যাল গোডাউন কার নির্দেশে, সেখানে কেমিক্যাল একদম ঘনবসতি এলাকায় কেমিক্যাল গোডাউন তৈরি হয়, এই বিষয়গুলো আসলে লেখালেখি অনেক হয়েছে, পত্রিকায় অনেক লেখালেখি আমরা দেখছি। কালাম ভাই, আপনি কি বলবেন? আসলে আমরা দেখেছি ঘনবসতি এলাকায় কেমিক্যাল গোডাউন, গার্মেন্টস, এই যে বিষয়গুলো, এগুলো দীর্ঘদিনের ঘটনা। যদি আমি বলি চকবাজারে চুরিহাট্টার আগুনের ঘটনা, তাজরিন ফ্যাশনের সে আগুনের ঘটনা, এইসব ঘটনাগুলো আসলে এ থেকে আমরা কিছু শিখতে পেরেছি বা কিছু শিক্ষা পেয়েছি, কিন্তু নাকি কেবল মানুষ তার জীবন দিয়ে গেছেন। আজকে যে ঘটনাটা ঘটলো, আপনাকে ধন্যবাদ আবারও। আসলে কথা হচ্ছে যে আমরা শিক্ষা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কিভাবে নির্মম এবং নির্দয় হইতে হয়, দায়িত্বহীন হতে হয়, সেই শিক্ষা কিন্তু আমরা প্রতিবারই পাচ্ছি। দেখেন আমরা কত নির্দয়। আপনি এটা বলেই দিয়েছেন যে 2012 সালের 24 নভেম্বর সেটা হচ্ছে যে আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং সেখানে মারা গিয়েছিল 114 জন। দেখেন 114 জন মারা গেছে। তারপরে 19 সালে আপনার ফেব্রুয়ারিতে চুড়িহাট্টায় মারা গেল 71 জন, এই অগ্নিকাণ্ডের ঘটনা। তারপরে একই মাসে আবার না, পরের মাসে মার্চে বনানীতে আপনার মনে আছে যে এফআর টাওয়ারে সেখানে আগুন লেগে মারা গেল 25 জন। তার মানে কিছুদিন গত বছরে তো মানে বেলি রোডে যেটা, তারপরে বেইলি রোডে দেখেন বেইলি রোডে কত নির্মম ঘটনা। এখন কথা হচ্ছে যে এই আগুনের ঘটনাগুলো, এটা অহরহ আমাদের দেশে এটা খুব সস্তা বিষয় হয়ে গেছে, যে কয়েকদিন পর পর ওইখানে ঘটে, তারপরে এটা আমরা প্রথমে যখন শুরু হয় ঘটলো ঘটনা, হইচই হয়, হইচইয়ের পরে আবার যখন 2 দিন পরে এটা আবার শেষ হয়ে যায়। আবার এটাও তো দেখি মামলা হয়, সেই মামলা বাণিজ্য হয়, মামলা বাণিজ্য নিয়ে পুলিশকে সুবিধা করে দেওয়া হয়, এইসব ঘটনাগুলো তো দেখা যায়। আমরা যে বেলি রোডের ঘটনাও দেখেছি। রাইট। এখন কথা হচ্ছে যে এই যে আগুনের ঘটনাগুলো ঘটে, দেখেন খুব মজার বিষয় হলো, দেখা যায় এটা নিয়ে তখন প্রশাসন একদম তোলপাড় হয়ে যায়, একদম মানে কি হয়ে যাবে এরকম একটা বিষয়। কিন্তু সর্বশেষ দেখা যায় যে এটা তদন্ত হইলো, তদন্তের পরে কি হইলো যে এটা এখানে ত্রুটি ছিল, এটা অনুমোদন নেওয়া ছিল না, এটা ওই ছিল না। অর্থাৎ দেখা গেল যে ত্রুটিগুলো বের করা হয় সেটা হচ্ছে, এক হলো যে সিটি কর্পোরেশন যদি কোনো সেক্টর থাকে তার দোষ আছে, আরেকটা হলো যে রাজুককে দোষারোপ করা হলো, মালিক পক্ষকে দোষারোপ করা হলো। তারপরে আটক হইল কে? মালিকের কেউ একজন আটক হইল। এরপরে ফায়ার সার্ভিসের তো ক্লিয়ার সার্টিফিকেট দরকার, রাইট, আরেকটা সেক্টর ফায়ার সার্ভিসে। তো সব সেক্টর মিলিয়ে দেখবেন আটক হলো কে? মালিক পক্ষের কাউকে আটক করা হলো, তার বিরুদ্ধে মামলা হলো, তারপরে কয়েকদিন পরে এটা শেষ হয়ে গেল। অদ্ভুত বিষয় হলো যে এই যে সেক্টরগুলা, এই ফায়ার সার্ভিস বলেন, আপনি সিটি কর্পোরেশন যদি থাকে সেটা বলেন, আপনি রাজুক বলেন, তারা কিভাবে এইখানে কেমিক্যাল গোডাউন হয় তাদের অনুমতি ছাড়া, এই বিষয়টার জন্য কোনো কর্মকর্তাকে কখনো দায়ী করা হয় না। দায়ী করা হলেও তার বিচার হয় না, সে আটক হয় না। ভাই, আপনি যখন একটা গাছের গোড়া যখন কেটে দেবেন তখন এই গাছটা এমনিতেই মরে যাবে।
আপনি যদি এই যে সংশ্লিষ্ট সেক্টর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা যদি সব সময় শক্ত থাকতো, তারা যদি নিয়মগুলা লঙ্ঘন যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, তারা যদি এই লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় না দিত, তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো? হয়তো ঘটতো, কিন্তু এত ব্যাপক আকারে ঘটতো না, এত প্রাণহানি হতো না। এজন্য আমার মনে হয় যে এই ঘটনাগুলোর জন্য সম্পূর্ণ আজকেও যেটা ঘটছে বীরপুরে, সেটা হচ্ছে যে একটা কেমিক্যাল গোডাউন এখানে এবং একটা গার্মেন্টস, সেই কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত এবং এটা ছড়িয়েছে। এখন কথা হলো, কিছুদিন আগে আমরা দেখলাম এক ফায়ার সার্ভিসের কর্মীও তো মারা গেলেন, চারজন মারা গেলেন, কেমিক্যাল গোডাউন ছিল। এখন কথা হচ্ছে যে পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো গেল কোথায়? আপনি জিজ্ঞেস করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, একজনও বলতে পারবে না। তার মানে এইখান থেকে এই কারখানাগুলা গিয়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ওরা এখন এই কারখানা করছে, গোডাউন করছে এবং সেখানে কেমিক্যাল রাখছে, যার একটা ফলাফল হচ্ছে আজকে আপনারা দেখতে পেলেন। তাহলে এখন কি কর্তৃপক্ষের উচিত ছিল না এগুলা বের করা তখনই? অথবা এই যে এত অগ্নিকাণ্ডে যে হচ্ছে, এই গোডাউন কারখানা যেগুলা, এই যে গোডাউনগুলো যেগুলা হচ্ছে যে আপনার এই যে কেমিক্যাল কারখানা, সরি, তাদের জন্য উচিত ছিল যে কর্তৃপক্ষ বসে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া, যে আপনারা যারা এই ব্যবসা করবেন তাদের জন্য এই জায়গাটা থাকবে এবং এই জায়গায় সেফটির জন্য যা যা করার দরকার সব করণীয় ঠিক করে কর্তৃপক্ষ দেবে, যে এই হলো ক্যাটাগরি, এই হচ্ছে নিয়ম, এই নিয়মের ভিত্তিতে এটা করে দেওয়া হলো, আপনারা এখানে ব্যবসা করবেন। এখন হইচই হচ্ছে। কিন্তু স্বাধীনতা 54 বছর পরেও কি এটা আমরা পেয়েছি, কোনো নির্দেশনা পেয়েছি আদৌ? না, ঘটনার পর ঘটনাই তো ঘটছে। পাবেন না, তো আপনি পাবেন না, আর সামনে প্রত্যাশাও করতে পারবেন না। কারণ ঘটনাটা একটাই, যে আপনার মূল জায়গায় যদি আপনার করাপশন থাকে, আপনার মূল ব্যক্তি যে যার মাধ্যমে আপনি এই নির্দেশনা পাবেন, সে যদি কারাপ্টেড থাকে, তাহলে আপনি নির্দেশনা পাবেন কার কাছ থেকে? আপনি মালিক পক্ষ, আপনি বলছেন এখানে আমি গোডাউন করেছি, আপনি এসে বলছেন কর্তৃপক্ষ, হ্যাঁ আপনি এখানে গোডাউন করলেন, কার পারমিশনে করছেন? তো সে ঠিক আছে, আপনার পারমিশন নাই, তো এখন কি করতে হবে ভাই? ঠিক আছে, তারপরে দেখবেন যে ভিতরে ভিতরে একটা মিটমাট হয়ে যায় এবং এখানে আর্থিক লেনদেন হয়, কিন্তু সহজ হিসাব যেটা আর্থিক লেনদেনের মাধ্যমে হয়। এবং আপনি দেখবেন যে এইটাও যেটা হচ্ছে এখন বের হবে, এখানে এই ছিল না, সেই ছিল না, কর্তৃপক্ষ কই ছিল, অনুমতি কিভাবে পেল, এইগুলো নিয়ে হইচই হবে। আবার 3 দিন পরে আবার এটা দেখা যাবে সেই মালিক পক্ষের বা কারখানার কর্মকর্তাকে হয়তো অ্যারেস্ট হয়ে গেছে, মালিক পক্ষ হয়তো বা বেঁচে যাবেন, কর্মকর্তাকে হয়তো আটকে দিলেন। এবং এই কর্মকর্তাকে আটকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারের সংশ্লিষ্ট সংস্থা তার ব্যর্থতাকে কিন্তু এখানে ঢাকার জন্য অন্যের উপর দিয়ে তার ব্যর্থতাকে ফেলে তাকে শাস্তি দেওয়া হয়, কিন্তু সেই কর্মকর্তা বেঁচে যায়। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে করুণ। আমি উপায় নিয়ে আসবো, একটু যেতে চাই শওকত হোসেন, যেহেতু উনিও একজন বিসিএস ক্যাডার। আপনার কি মনে হয় আসলে ঘটনার পর ঘটনা, বেশ করে অগ্নিকাণ্ডের ঘটনা, এই একেবারে শুধু আমরা দেখছি অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু প্রাণী যায়, আর যার যায় সেই পরিবারগুলো হচ্ছে একবারে যদি বলি মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, যারা একেবারে শ্রমিক শ্রেণী, যারা আগুনের ঘটনায় মারা যান। কিছুদিন আগে যে গত 15 দিন আগেই ফায়ার সার্ভিসের 4 জন একেবারে কর্মী একেবারে ঘটনাস্থলে আগুন নিভাতে গিয়ে নিহত হন। এই যে কিন্তু ঘটনাগুলো ঘটে, কিন্তু পরবর্তীতে তদন্ত হয়, তদন্ত কমিটি হয়, পরবর্তীতে কি হয় আসলে শেষ পর্যন্ত, সেই পর্যন্ত আসলে মানুষ জানতে পারে না বা শিক্ষাটা পায় না, যে না এই কাজ করা যাবে না, এই কাজ করলে পরে একটা বিশাল শাস্তি পেতে হবে, সেই নির্দেশনা কি আসলে কেউ পায়? ধন্যবাদ। আসলে আমাদের অবস্থা হয়েছে যে পুকুরের মধ্যে পাথর ছুড়লে প্রথমে পানি একটু আলোড়িত হয়, এরপরে আবার কিন্তু স্তিমিত হয়ে যায়। আমরা প্রতিবারই প্রায়ই দেখি এরকম দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে। আমরা ওই যে ভাইজিটি বললেন যে আমরা নির্মম হয়ে গেছি, আমরা আমাদের ভিতরটা কেন যেন একটা পাথর হয়ে গেছে, আমরা এইগুলো আমাদের মধ্যে আন্দোলিত করে না। আপনি যদি জবাবদিহিতার জায়গাটিতে যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে ঘটনা বারবার ঘটতে থাকবে। এই দায়িত্বশীল যে সমস্ত সংস্থাগুলো আছে তাদেরকে আপনার জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই ঘটনা ঘটে যাওয়ার পরে বলা হবে যে এইটা নেই, এইটার ফিটনেস নেই, অমুক নেই, তমুক নেই। এই যে এইগুলো তো আসলে পরবর্তী ঘটনার জন্য এটি অন্যতম নিয়ামক, যে কিছুই তো হয় না, তাই না? যাদের দায়িত্ব পালন করা তারা যদি যথাযথভাবে পালন না করে এবং না করার জন্য তাদের যদি কোনো পেনাল্টি না হয়, এই ঘটনার জন্য তারা তো উদাসীন থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ক্ষেত্রে আসলে উপায়টা কি? আসলে জবাবদিহিতার স্বাধীনতা, আমার প্রশ্ন এক জায়গায়, স্বাধীনতা 54 বছর পরে এই জবাবদিহিতার জায়গাটা এখনো সংকট রয়ে গেছে কেন? এই জবাবদিহিতা না থাকার কারণে কেবলই শুধু মানুষের প্রাণ যাবে, সাধারণ মানুষের প্রাণ যাবে? হ্যাঁ, আসলে যাচ্ছে তো তাই। আপনি যেটি বলছেন যে 54 বছর হয়ে গেল, আসলে আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা ওইভাবে আসেনি, আমাদের জবাবদিহিতা কিন্তু ওইভাবে নিশ্চিত করতে পারি না। আমার জায়গাটিতে আমি জবাবদিহিতা নিশ্চিত করতে পারছি না, আমার ঊর্ধ্বতন যারা আছে আমার কাছ থেকে সেই জবাবদিহিতা করতে পারছেন না।
এই জন্য আমার উদাসীনতার মধ্যে দিয়ে আমরা চলছি, মাঝখানে সাধারণ মানুষের জীবন যাচ্ছে, সাধারণ জীবন যাচ্ছে। কালাম ভাই, আপনি কি আশার আলো দেখাবেন, মানে বলতে পারেন যে আসলে এই জবাবদিহিতার মধ্যে আসবে কিনা, যারা দায়িত্বশীল ছিল এই বিল্ডিং কনস্ট্রাকশন করবার পর কি কি জিনিসগুলো লাগে, সেই তার সাথে কোন কোন কর্তৃপক্ষ জড়িত, তারা কি ক্লিয়ারেন্স দিয়েছে কিনা, সার্টিফিকেট আছে কিনা, ফায়ার সার্ভিসে আগুন লাগলে পরে আগুনকে নেভানোর জন্য তার কি সক্ষমতা, সেই সক্ষমতা আছে কিনা, এগুলো তো দেখে ফায়ার সার্ভিস। এবং সেই সাথে তার সাথে জড়িত আছে পরিবেশ অধিদপ্তর, পরিবেশে কোন কারখানা করতে পারবে, এই বিষয়গুলো যাদের যেই স্টেক হোল্ডারগুলো আছে, যে স্টেক প্রতিষ্ঠানগুলো আছে, তারা কখন সজাগ হবে আসলে, আর কত প্রাণ গেলে? আচ্ছা, আপনাকে আমি আরেকটা বিষয়, ভবিষ্যতে আপনি কোন আশার আলো দেখেন কিনা, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে? আমি বলি 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশের কথা বলছি আমরা, সেই নির্বাচনের পর সেই নতুন বাংলাদেশে আশার আলো আমরা কি দেখবো আসলে? আসলে আমি আপনারে বলি এই জায়গাটা আমরা ভবিষ্যতে, আপনি আলো বলছেন, আমি অন্ধকার দেখছি। কেন দেখছি এটা বলি, একটা উদাহরণ দিই আপনারে। দেখেন, বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরে যে ভবনগুলো নির্মাণ হয়েছে, সেখানে একাধিক সংস্থা জরিপে বলছে যে ঢাকার শহরের প্রায় অর্ধেকের চেয়ে বেশি ভবন হচ্ছে নির্মাণে ত্রুটিপূর্ণ ভবন। 1। 2 নম্বর হচ্ছে আমি নিউজ করেছি গেলে, একাধিক সংস্থা বলেছে যে কোনো কারণে যে ঢাকায় 7 মাত্রার বেশি ভূমিকম্প হয়, সেখানে প্রায় লক্ষাধিক ভবন ধসে পড়বে, এবং এমনভাবে ধসে পড়বে যে উদ্ধারকারী কোনো বাহন বা কোনো সংস্থা যে ঢুকবে সেই ব্যবস্থাও আর থাকবে না। এটা কিন্তু অনেক আগ থেকে বলে আসা হচ্ছে। আচ্ছা, আপনি বলেন, এটা আমি আজকে প্রায় 5 বছর থেকে শুনছি এই কথাটা, বিভিন্ন সংস্থাদের সতর্কবার্তা দিচ্ছে। এখন পর্যন্ত আপনার কি কানে কোনো শব্দ আসছে বা কোথাও কোনো দেখছেন কিছু যে এইটা নিয়ে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর হয়েছে, সরকার তৎপর হয়েছে, যে এত বড় একটা আশঙ্কার পরেও, এত বড় দুর্ঘটনার একটা আশঙ্কার পরেও তার বিষয়ে এখন থেকেই করণীয় ঠিক করার জন্য আপনি কিছু দেখছেন? কিছু সেমিনার করে শেষ, হ্যাঁ, সেমিনার করে শেষ, আলোচনা হচ্ছে, কিন্তু কোন উদ্যোগ নাই। তার মানে আমরা সামনের দিকে সম্ভাবনা দেখছি না, আমরা আশঙ্কা দেখছি এবং আলো দেখছি না, আমরা অন্ধকার দেখছি। এবং এই অন্ধকারে ডুবতে 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 এক সময় আমরা দেখবেন একদম মাটির সাথে মিশে যাব, কিচ্ছু থাকবে না। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করি, যেহেতু আপনি অন্ধকার দেখছেন, আমি আলোর কথা বলেছিলাম, নির্বাচন নিয়ে কেমন অন্ধকার দেখছেন বা আলো দেখছেন? যেহেতু আজকে যদি আমি দুইটা কোট করি, পিআর পদ্ধতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলছেন পিআর পদ্ধতি ও গণভোট আয়োজনের দাবি তুলে জামায়াত কিছু রাজনৈতিক দল যে কোনো কিছুর বিনিময়ে জাতীয় নির্বাচন পেছাতে চাই। তিনি আরো মন্তব্য করেছেন, 5 আগস্টের পর থেকে তথাকথিত কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বনবীকে অবমাননা করে যাচ্ছে। জামায়াত কি মধ্যযুগীয় খ্রিস্টান পাদ্রীদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এটি সম্পূর্ণ ধর্মীয় প্রতারণা। আবার জামায়াতের ইসলামী নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছেন। তিনি আবার একটি হুমকিও দিয়েছেন, তিনি বলছেন উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, সংশোধনের সুযোগ করে দিতে চাই, সময় মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। এই যে দুই দলের দুই নেতার এই সব বক্তব্য, আসলে নির্বাচন সামনে আমরা বলছি ফেব্রুয়ারিতে, এখানে আশা আলো দেখছেন নাকি অন্ধকার দেখছেন? আসলে সম্ভব মানে আশঙ্কাটা হচ্ছে কি, আমরা এখন যে অবস্থা দেখছি এই অবস্থাটা আসলে এই বছরের মাঝামাঝি থেকেই শুরু, অর্থাৎ বিগত সরকারের যে প্রধান হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছুদিন একটু ভালো ছিল, তারপরেই কিন্তু এই যে ধাক্কাধাক্কিটা চলছে, একে অন্যের উপরে হুমড়ি খেয়ে পড়ার বিষয়টা, এইটা আমরা দেখছিলাম যে গত 6 মাস থেকে বেড়ে গেছে। এখন কথা হচ্ছে, আমার যেটা ধারণা মনে হচ্ছে বর্তমান পরিস্থিতির কারণে, আপনি দেখেন বর্তমান পরিস্থিতি একটা না, একদিকে হচ্ছে এই যে 25 জন সেনা কর্মকর্তা তারা অভিযুক্ত আদালতে, ট্রাইব্যুনালে, একদিকে এনসিপি বলছে আমার এই প্রতীক লাগবে, আজকে নির্বাচন কমিশন বলছে একবারে মুখোমুখি, হ্যাঁ নির্বাচন কমিশন বলছে যে তারা যদি এই কালকের মধ্যে, সম্ভবত এরা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে যদি তারা তাদের হ্যাঁ তাহলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা প্রতীক দিয়ে দিব। হ্যাঁ, একটু আগে আমি দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলছে যে নির্বাচন প্রতীকেই, সরি শাপলা প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপি। এদিকে জামাত বলছে কি যে আমাদের এক হচ্ছে যে গণভোটটা জামাত চাচ্ছে আগে নভেম্বরে, আবার তারা পিআরও চাচ্ছে। বিএনপির কথা হচ্ছে যে গণভোটটা হবে নির্বাচনের দিন, আর পিআর টিআর এগুলোর মধ্যে তারা নাই। এখন আপনি বলেন যে এই যে এতগুলা প্রশ্ন, এতগুলা সংকট, এটা কি সম্ভব সমাধান? সম্ভব না কেন এটা আপনারা বলি।
দেখেন এই যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, সেই আলোচনা আচ্ছা ধরলাম যে ধরেন যে 7টা পয়েন্ট ছিল, সাপোজ ধরেন 7টা পয়েন্টের মধ্যে আপনি 7টা পয়েন্টে আমার সাথে একমত হতে পারেননি, আচ্ছা পারলেন না, যে কয়টাতে একমত হয়েছেন সেগুলা কি বাস্তবায়ন করেছেন? করেননি তো, সেগুলা তো করেননি, তা সেগুলা করেন নাই কেন? আপনি যদি আজকে 3টা যদি একমত হন, 3টা যদি বাস্তবায়ন করতেন তাহলে বাকি 3টা নিয়ে আলোচনা করা যেত। এই 3টাও তো বাস্তবায়ন করেননি, 3টা নিয়ে একমত হয়েছেন, বাস্তবায়ন হচ্ছে না। তার মানেও কি হয় কি, এই আপনি দেখবেন যে এই আলোচনা হবে, কথা কাটাকাটি হবে, দোষারোপ হবে, বাস্তবে যেহেতু আপনি বাস্তবায়ন করতে পারবেন না কোনো কিছু, সুতরাং নির্বাচন হয়তো হবে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমার মনে হয় এই বিষয়টা আমরা কঠিন একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি এবং কঠিন একটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। এখানে দেখেন বিএনপি বা জামাত ধরেন, ডাকসু নির্বাচনের কথা আপনার মনে আছে যে যখন ডাকসু নির্বাচন শিবিরের সমর্থিত প্যানেল তারা তাদের কাজ করে গেল, ছাত্রদলের মনোনীত প্যানেল যারা তারা কিন্তু সবসময় এদেরকে নিয়ে কথা বলছে, অর্থাৎ শিবিরের প্রচারণাটা কিন্তু আমি বলবো যে ছাত্রদলই চালিয়েছে। যদি শিবিরের প্রচারণা ছাত্রদল না চালিয়ে নিজের কাজটা করতো, রেজাল্ট হয়তো অন্যরকম হতে পারতো। ঠিক আমার মনে হচ্ছে বিএনপিও এখন হচ্ছে যে জামাতের বিষয় নিয়ে এত কথা বলার না বলে যদি বিএনপি নিজের কাজটা ঠিক মতো করতো তাহলে বিএনপি আরো এগিয়ে যেত আমার ধারণা। সুতরাং এই যে ঠেলাঠেলি, এই যে দোষারোপ, আজকে তাহের সাহেব বলছেন এই, ফখরুল সাহেব বলছেন এই ঠেলাঠেলির কারণে নির্বাচনের কোনো আলামত আমি দেখছি না। আমার মতে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়তো হবে না। ধন্যবাদ আপনাকে। আপনি আশঙ্কা করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ পক্ষ বিপক্ষে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে সমাধান হয়তো আমরা পৌঁছাই, কিছু হয়তো বিকল্প ব্যবস্থার কথা আমাদের আলোচকরা তুলে ধরার চেষ্টা করেছেন। আলোচনা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা দীর্ঘদিনের সেখানে থেকে মুক্ত পাওয়ার বিষয়টাও হয়তো আমরা সঠিকভাবে দিতে পারছি না আমরা আলোচকরা। কিন্তু সে বলা হচ্ছে যে আসলে জবাবদিহিতার জায়গাটা যদি একটু শক্ত করা হয়, দৃঢ় করা হয়, তো অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের প্রাণহানিটা কমে আসবে, সেই কথা তারা বলেছেন। সেই সাথে আজকে ছিল নির্বাচন বিষয় নিয়েও আলোচনা, বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য, পাল্টা বক্তব্য বিষয় নিয়েও আলোচনা করেছেন আলোচকরা। দর্শক, তাদের দুজনকে, বিশেষ করে শওকত হোসেন সাবেক সাধারণ সম্পাদক বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, আবুল কালাম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আগামীকাল একই সময়ে চ্যানেল সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।